আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠককালে তিনি এই কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ। দেশ এজন্য সম্পূর্ণ প্রস্তুত। বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। অধ্যাপক ইউনূস বলেন, সার্ক প্রায় এক দশকেরও বেশি সময় ধরে সম্মেলন আয়োজন করতে পারেনি। অন্তর্বর্তী সরকার এই সংস্থাকে পুনরুজ্জীবিত করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে সংযুক্তি বাংলাদেশের উন্নয়নকে বহু গুণে এগিয়ে নিতে পারে। এজন্য বাংলাদেশ আসিয়ানে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে। এছাড়াও তিনি নেপাল, ভুটান এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। পোষ্য কোটা নিয়ে সৃষ্ট জটিলতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের তৃতীয় দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। সকাল 9টা থেকে প্রশাসনিক ভবনের পাশে লিচু গাছতলায় অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। শিক্ষক কর্মকর্তা বলেন, উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিচার এবং পোষ্য কোটা স্থগিতের আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলবে। জরুরি সেবা কার্যক্রম ব্যতীত একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। চিহ্নিত সন্ত্রাসী শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কার নেওয়া হবে, তাকে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে এবং সেই শিক্ষার্থীরা যদি এই আসন্ন যে রাষ্ট্র নির্বাচন, সেই নির্বাচনে তারা যদি প্রার্থী হয়ে থাকে তাদের অযোগ্য ঘোষণা করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। দোষীদের বিচার না হওয়া পর্যন্ত, দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদের, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মীর, জরুরি সেবা কার্যক্রম ব্যতীত একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে, আমরা তেমনটাই জানি। আজকে পুরোপুরি ক্যাম্পাসের কি অবস্থা, সবকিছু মিলে একটু জানতে চাই আপনার কাছে। রিদওয়ানা, আজকে কিন্তু শিক্ষকদের যে কর্মসূচি, সেই কর্মসূচির তৃতীয় দিন চলছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু আস্তে আস্তে বাড়ি যেতে শুরু করেছেন। একটা বিষয় জানিয়ে রাখি, আজ কিছুদিন পরেই কিন্তু সনাতন ধর্মাবলম্বী সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা, সেই পূজার ছুটি। এর আগেই যখন বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা করা হয়েছে, তখনই কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ি যেতে শুরু করেছেন। গতকাল যখন রাষ্ট্র নির্বাচনের তারিখ পিছিয়ে 16ই অক্টোবর করা হয়, তারপরে কিন্তু আজ সকালে আমরা দেখেছি অধিকাংশ শিক্ষার্থী তারা বাড়ির দিকে চলে গেছেন। এদিকে শিক্ষকরা তারা কিন্তু আজ সকাল থেকে তারা এখানে অবস্থান নিয়েছেন। শিক্ষকরা যেটি বলছেন যে শিক্ষকদের উপর যে হামলা হয়েছে, সেই হামলার বিচার না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন এবং যেসব শিক্ষার্থীরা এই হামলায় জড়িত ছিল তাদেরকে অযোগ্য ঘোষণা করতে হবে। আমরা একজন আন্দোলনকারীর সাথে কথা বলবো। আপনি একটু বলবেন যে আসলে আজকে আপনাদের দাবিগুলো কি? আমাদের দাবি, ভাই আপনি যে নেত্রীর সাথে কথা বলেন। আচ্ছা, আপনি একটু বলবেন যে আসলে আজকে আপনাদের দাবিগুলো কি? আপনারা জানেন যে গত 20 তারিখে যে ন্যাক্কারজনক ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘটিত হয়েছে, মূলত সেই সন্ত্রাসীদের বিচারের দাবিতেই, বিচার যতক্ষণ না এই প্রশাসন দৃশ্যমান কোনো বিচার না করছে ততক্ষণ আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। তো আসলে রিদওয়ানা, তারা যেটি বলছিলেন যে যারা আসলে এই ঘটনা এবং এই বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত তারা তাদের যে কর্মসূচি, এই কর্মসূচি তারা প্রত্যাহার করবে না। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ। মীর, ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলছে দ্বিতীয় দিনের বাস ধর্মঘট। ন্যায্য বেতনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন শ্রমিকেরা। তবে একতা পরিবহনের বাস স্বাভাবিকভাবে চলছে। বাস চালক এবং শ্রমিকরা জানান, গত 15 বছর ধরে তাদের বেতন বাড়ানো হয়নি। দফায় দফায় বাস মালিকদের সঙ্গে বসেও সমস্যার সমাধান হয়নি। আন্তনগর বাস বন্ধ থাকলেও অভ্যন্তরীণ রুটের লোকাল বাস চলছে। সোমবার ভোর থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই রুটে বাস চলবে না জানিয়েছেন আন্দোলনকারীরা। আর এর আগে একই দাবিতে একদিনের জন্য রাজশাহী ঢাকা রুটের বাস চলাচল বন্ধ ছিল।
গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় দগ্ধ 4 ফায়ার সার্ভিস কর্মীর উন্নত চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের শারীরিক অবস্থার খোঁজ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি জানিয়েছেন চিকিৎসার সকল ধাপে সহযোগিতা করবে সরকার। এ সময় জাতীয় বার্নের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন বলেছেন, আহতদের মধ্যে 2 জনের শরীর 40 ভাগের বেশি পুড়ে গেছে। এটা যে কোনো ক্ষেত্রেই শঙ্কার বিষয়, তবে তাদের সুস্থতায় সর্বোচ্চ চেষ্টা করা হবে। এর আগে সোমবার বিকেলে টঙ্গীর সাহারা মার্কেট এলাকার একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগলে নিয়ন্ত্রণের সময় 5 ফায়ার সার্ভিস কর্মী দগ্ধ হন। তাদের 4 জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং বাকি 1 জনকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। ডাক্তার সাহেব এবং অন্যান্য যারা স্টাফ এখানে আছে সবাই সর্বোচ্চ চেষ্টা করতেছেন। আপনারাও আল্লাহর কাছে দোয়া করবেন যেন ওনারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমাদের এখানে থেকে যত ধরনের সাপোর্ট এবং সহযোগিতা এই হসপিটালকে দেওয়া দরকার হবে আমাদের তরফ থেকে এটা দেওয়া হবে, ফায়ার ব্রিগেড এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার সরকারের তরফ থেকে। কোনো ধরনের নেগলিজেন্স দেখা যাবে না। এই ট্রিটমেন্টে সর্বোচ্চ সেবায় তাদের দেওয়া হবে এবং সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা করা হবে। চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েল ডিপো থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত জেট ফুয়েলের পাইপলাইনের উদ্বোধন হয়েছে। 170 কোটি টাকার এই পাইপলাইন উদ্বোধন করেন জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। দেশের কোনো বিমানবন্দরে এ ধরনের সুবিধা এই প্রথম। এই পাইপলাইনের মাধ্যমে পতেঙ্গা ডিপো থেকে সরাসরি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহ করা হবে। দেশের দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দরে দৈনিক গড়ে 2 লাখ থেকে 2,50,000 লিটার জেট ফুয়েল প্রয়োজন হয়। হজ মৌসুমে এই চাহিদা বেড়ে দাঁড়ায় প্রায় 3 লাখ লিটারে। এতদিন ভাউচারের মাধ্যমে ট্রাকে করে জ্বালানি পরিবহন করা হতো, যেখানে 15 থেকে 20টি ট্রিপ এবং সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগত। নতুন পাইপলাইনের মাধ্যমে মাত্র 90 মিনিটেই জ্বালানি সরবরাহ সম্ভব হবে। এতে বছরে অন্তত 2.5 কোটি টাকা সাশ্রয় হবে বলে জানান প্রকল্প পরিচালক ও পদ্মা অয়েলের সহকারী মহাব্যবস্থাপক অনুপ কুমার বড়ুয়া। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন সংসদীয় আসন 23, রংপুর 5-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপুকুর উপজেলা নিয়ে গঠিত রংপুর 5 আসন। আসনটিতে 1979 ছাড়া সবকটি নির্বাচনেই জয় পেয়েছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে এই আসনে জামায়াত, বিএনপি ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কটি রাজনৈতিক দল প্রচারণায় সরগরম করে তুলেছে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রংপুর জেলার প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ আল গালিব। কথা বলবো তার সাথে। স্বাগত আপনাকে। আমরা জানি খুব সন্নিকটে চলে এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আপনার দল জাতীয় নাগরিক কমিটি, নাগরিক পার্টি রংপুর অঞ্চলে আসলে কিভাবে প্রস্তুতি নিচ্ছে? ধন্যবাদ আপনাকে। জাতীয় নাগরিক পার্টি রংপুর অঞ্চলে ব্যাপকভাবে কাজ করছে। আমরা ইতিমধ্যে আমাদের প্রত্যেকটা উপজেলা কমিটি আমরা শেষ করে ফেলছি। আমাদের ইউনিয়ন কমিটি পর্যায়ে গঠন কাজ চলছে। অর্ধেক ইউনিয়নের কমিটিগুলো হয়ে গেছে গোটা জেলার, বাকিগুলো খুব শীঘ্রই হয়ে যাবে। আমরা খুব শীঘ্রই ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত পৌঁছে যাব। জাতীয় নাগরিক পার্টি যে সেকেন্ড রিপাবলিকের স্বপ্ন দেখে, যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, সেই স্বপ্নকে সামনে রেখে আমরা একটা নতুন রাষ্ট্রকল্প বাংলাদেশের মানুষের সামনে হাজির করেছি এবং সেটা নিয়ে আমরা একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত এখন কাজ করছি। আমরা জানি এই রংপুর জেলার 6টি আসন রয়েছে। এবার আসলে আপনারা কয়টি আসনে প্রার্থী দিচ্ছেন? আমরা রংপুর জেলা 6টি আসনে কাজ করছি এবং আমরা দেখছি যে জাতীয় নাগরিক পার্টি থেকে ইলেকশন করার জন্য মানুষ আসলে প্রতিযোগিতা করছে এবং আমাদের সাথে নানান ধরনের মানুষ যারা পূর্বে ইলেকশন করছে বা অনেক তরুণরা যারা নতুন করে চিন্তা করছে যে তারা হচ্ছে ইলেকশনের রাজনীতিটা করবে, তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করছে এবং তারা মাঠে কাজ করছে। আমরা যাচাই বাছাইয়ের মধ্যে আছি। খুব শীঘ্রই দলের সিদ্ধান্ত অনুযায়ী যদি গণপরিষদ নির্বাচন, সরকার গণপরিষদ নির্বাচনের দিকে যায়, তাহলে আমরা গণপরিষদ নির্বাচন কেন্দ্রিক 6টা আসনই আমাদের প্রার্থী সামনে নিয়ে আসবো। প্রচলিত নির্বাচন পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে আপনার জাতীয় নাগরিক পার্টি এই রংপুরের 6টা আসনের মধ্যে কয়টাতে জয়ের আশা করে?
প্রচলিত নির্বাচন হোক কিংবা হচ্ছে গণপরিষদ নির্বাচন, আমরা এখন পর্যন্ত যেভাবে কাজ করছি আমাদের ধারণা রংপুরের আমরা বেশিরভাগ আসনই জাতীয় নাগরিক পার্টি এখান থেকে বের করতে পারবে। আপনারা জানেন যে রংপুরে কিন্তু সাংগঠনিকভাবে বিএনপি অবস্থান থাকলেও ভোটের রাজনীতিতে বিএনপির কোনো ওই ধরনের অবস্থান নাই। এর বাইরে জামাতের একটা অবস্থান আছে। তো পুরো জায়গাটাই হচ্ছে গিয়ে ফাঁকা আছে। আমরা দেখতেছি প্রায় 4টা আসনে কারোরই কোনো শক্তিশালী ক্যান্ডিডেট নাই। তো এই জায়গাগুলোয় আমরা এনসিপি থেকে যে তরুণদেরকে আমরা নিয়ে চিন্তা করতেছি, তারা যদি সামনে চলে আসে আমরা আশা রাখতেছি সবগুলো আমরা বাহির করে নিয়ে আসতে পারবো। আপনার পার্টির আমরা দেখেছি যিনি সদস্য সচিব, তার বাড়ি তো রংপুরে। সেদিক থেকে বাংলাদেশের অন্য অঞ্চলের চেয়ে রংপুর কি সাংগঠনিকভাবে কিছুটা এগিয়ে আছে? হ্যাঁ, যেহেতু আমাদের পার্টির সেক্রেটারি জনাব আখতার হোসেন রংপুরের, সেই জায়গা থেকে রংপুরের মানুষের আসলে স্পিরিটটা একটু অন্য লেভেলের। আমরা সেক্রেটারিকে পাওয়ার কারণে আমাদের হচ্ছে কনফিডেন্স লেভেলটাও একটু হাই। ওই জায়গা থেকে আমাদের এখানকার সাংগঠনিক কার্যক্রমও আমরা অন্য জেলার তুলনায় ভালোভাবে করতে পারছি এবং ভাইয়ের সাপোর্টে আমরা হচ্ছে গিয়ে কাজ করে যাচ্ছি। জুলাই বিপ্লবের তো মোটামুটি 1 বছর সময় পেরিয়ে গেল। তো আমরা দেখছি সাধারণ মানুষের কাছে আপনাদের জুলাইয়ের যে চেতনা বা এনসিপি নিয়ে যে আবেগ, সেই আবেগে কিছুটা ভাটা পড়ছে। আপনার বক্তব্য কি? না, জুলাই নিয়ে আসলে মানুষ হচ্ছে গিয়ে আবেগ মানুষের কমে যায় নাই কিংবা ভাটা পড়ে নাই। মানুষের যে প্রত্যাশার ঘাটতি যেখানে তৈরি হয়েছে সেটা হচ্ছে প্রচলিত যে রাজনৈতিক দলগুলো ছিল তারা প্রত্যাশা করেছিল যে এই জুলাই অভ্যুত্থানের পরে তাদের মাঝে একটা পজিটিভ চেঞ্জ আসবে এবং হচ্ছে তারা নতুন বাংলাদেশ গড়ার জন্য কাজ করবে। কিন্তু সাধারণ মানুষ আসলে তাদের প্রতি আসলে হতাশ হয়েছে। যে প্রচলিত রাজনৈতিক দলগুলো ছিল তাদের কাছ থেকে যে প্রত্যাশা ছিল তারা সেগুলো পূরণ করতে পারেনি। সেই জায়গা থেকে আমরা দেখছি যে এক্সিস্টিং যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের বাইরে এসে মানুষ নতুন কিছু খুঁজছে এবং ওই জায়গায় মানুষ আমাদেরকে ভাবছে। খুব সংক্ষেপে যদি বলেন, একদিকে আপনার দল নতুন, অন্যদিকে আপনারা তরুণ, রাজনৈতিকভাবে আপনাদের যে অভিজ্ঞতার জায়গাটা সেটিও খুব সংকীর্ণ। এই অবস্থায় মানুষ কেন আপনার দলকে বেছে নিবে বা কেন আপনাদেরকে নির্বাচিত করবে? একদম যদি সংক্ষেপে বলি যে বাংলাদেশের মানুষ আসলে নতুন কিছু চাচ্ছে, একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা চাচ্ছে। বাংলাদেশে এতদিন এই 57 বছর যেটা হয়েছে যে ক্ষমতা কাঠামোর পরিবর্তন, ক্ষমতা দখল কেন্দ্রিক রাজনীতি, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের মানুষের সামনে প্রথমবারের মতো একটা নতুন রাষ্ট্র কাঠামো নিয়ে আসছি এবং একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ার কথা বলছি, যেই জায়গায় অন্য কোনো দল কিন্তু এই কথাগুলো বলছে না এবং বাংলাদেশের মানুষ আগের জিনিসগুলো চাচ্ছে না। যেহেতু আমরা নতুন করে রাষ্ট্র কাঠামো গড়ার কথা বলছি, মানুষ এই আলাপটাই চাচ্ছে এবং এই রাজনীতিটাই চাচ্ছে। সেই জায়গা থেকে আসলে আমাদের বিকল্প এই মুহূর্তে বাংলাদেশের মানুষ আসলে পাচ্ছে না এবং যার ফলেই মানুষ আমাদের দিকে ঝুঁকছে। একেবারে স্পষ্ট। তবে জনাব গালিব, আমরা দেখেছি যে বৈষম্যের বিরুদ্ধে রংপুর অঞ্চল থেকে আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়েছিল। 1 বছরও রংপুর অঞ্চলে সেই বৈষম্য নিরসন হয়নি। আশা করছি সামনে হয়তো সেটি নিয়েও কথা বলবেন। ধন্যবাদ আপনাকে। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এরপর বেলা 2টায় যুক্ত হবে রংপুর 5 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে, জানবে এই আসন নিয়ে তাদের পরিকল্পনা প্রস্তুতির কথা। থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে নতুন করে স্বীকৃতি দেয়া পশ্চিমা দেশের তালিকা ক্রমেই বড় হচ্ছে। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগালের পর এই স্বীকৃতি দিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ ফ্রান্স। নিউ ইয়র্কে 2 রাষ্ট্র সমাধান নিয়ে আয়োজিত সম্মেলনে এই ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন, গাজায় চলমান যুদ্ধের কোনো যৌক্তিকতা নেই। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশন শুরুর আগে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ আয়োজনে নিউ ইয়র্কে বসে এক বিশেষ উচ্চ পর্যায়ের বৈঠক। এর মূল বিষয় ছিল 2 রাষ্ট্র সমাধান ও ফিলিস্তিনের রাষ্ট্র স্বীকৃতি। আর সেখানেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই স্থায়ী সদস্য দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন, গাজায় চলমান যুদ্ধের কোনো যৌক্তিকতা নেই। সংঘাত বন্ধের পাশাপাশি হামাসের হাতে এখনো আটক 48 জিম্মিকে মুক্ত করার সময় এসেছে। দুটি রাষ্ট্র তৈরির মাধ্যমে ওই এলাকায় শান্তি দেখতে চাই, আর অপেক্ষা করতে পারছি না। ফলে আজ আমি ঘোষণা করছি, ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। ঘোষণার সঙ্গে সঙ্গে করতালিতে ফেটে পড়েন ফিলিস্তিনি প্রতিনিধিরা। ফ্রান্সের পাশাপাশি একই সিদ্ধান্ত জানিয়েছে এন্ডোরা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা ও মোনাকো। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং অন্যান্য প্রতিনিধি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই বৈঠক বর্জন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওয়াশিংটনের দাবি, এই স্বীকৃতি কেবল হামাসকে উস্কে দেবে। কিন্তু সৌদি আরব সহ আরব দেশগুলো বলছে, এটাই টেকসই শান্তির একমাত্র পথ।
এ সময় হামাস সহ সব সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র সমর্পণ এবং যুদ্ধ শেষে 1 বছরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। ক্রিকেট বাংলাদেশের জাতীয় খেলা না হলেও জনপ্রিয়তার শীর্ষে। বাঙালির আবেগ অনুভূতির সবটুকুই এই ক্রিকেট ঘিরে, হোক সে দেশে কিংবা প্রবাসে। বাঙালি যেখানে, ক্রিকেট সেখানে। তারই ধারাবাহিকতায় ফ্রান্সে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ক্রিকেটার্স ইন প্যারিস টুর্নামেন্ট সিজন 2। ফ্রান্সের রাজধানী প্যারিসের ববিংনি সিটি কাউন্সিলের ক্রিকেট গ্রাউন্ডে ২৬ দলের অংশগ্রহণে মাসব্যাপী চলা টুর্নামেন্টের মেগা ফাইনাল উপলক্ষে বসে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা। ছুটির দিন হওয়ায় প্যারিস সহ আশপাশের বিভিন্ন জায়গা থেকে ক্রীড়াপ্রেমী প্রবাসী বাংলাদেশিরা ছুটে আসেন মাঠে। সিলেট ফাইটার্স এবং চ্যাম্পিয়ন চেজার্সের মধ্যকার ফাইনালে গ্যালারিতে ছিল দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। প্রতিটি রান কিংবা উইকেট পতনে করতালির মাধ্যমে নিজ দলকে জুগিয়েছেন উৎসাহ। গ্যালারির উত্তেজনা ক্রিকেট মাঠকে পরিণত করেছিল এক প্রাণবন্ত উৎসবে। আনন্দের সাথে আমরা এই ক্রিকেটটি উপভোগ করতেছি এবং আজকের আপনি দেখতেছেন খুব উৎসব মুখর পরিবেশে মনে হইতেছে আমরা বাংলাদেশের মতো একটা পরিবেশ পাইতেছি। প্রবাসের মাটিতে লাল সবুজের পতাকা হাতে দাঁড়িয়ে প্রত্যেক দর্শক হয়ে উঠেছিলেন প্রেরণার প্রতিচ্ছবি। চ্যাম্পিয়ন চেজার্স সিলেট ফাইটার্সকে পরাজিত করে জয় নিশ্চিত করতেই পুরো মাঠ প্রকম্পিত হয়েছিল বাঁধভাঙা বিজয় উল্লাসে। আয়োজকরা বলেন, ঐক্য সম্প্রীতির বন্ধন অটুট রাখতে এমন আয়োজন অব্যাহত থাকবে। বাংলাদেশ ক্রিকেট প্যারিস কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট সিজন 2 এর আজকে ফাইনাল আসর শেষ হলো। আমি ধন্যবাদ জানাই প্যারিসের সব ক্রিকেটারদেরকে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্টের শাহ গ্রুপের কর্ণধার সাত্তার আলী সুমন। বিশেষ অতিথি ছিলেন কৌশিক রাব্বানী, মিয়া মাসুদ, তানজিল হায়দার, হাবিব আহমেদ, ফারুক শোয়েব ও নাজমুল কবির। এটা আমাদের জন্য একটা মাইলফলক খেলা এবং আয়োজন খুব সুন্দর। শুধু আমাদের নয়, এটা সারা বাংলাদেশিদের জন্য গর্বের। শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলকে পুরস্কার প্রদান করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।